এ কথা আমরা সবাই জানি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে। মৎস্য গবেষণা, মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ কর্মকাণ্ডে বাণিজ্যিক মৎস্য চাষ দেশ আজ অনেকখানি এগিয়ে। সেই সঙ্গে নানা পেশার মানুষ উদ্যোক্তা হয়েছেন, গড়ে তুলেছেন বাণিজ্যিক মৎস্য খামার বা বাণিজ্যিক মৎস্য হ্যাচারি কিংবা মৎস্য খাদ্য শিল্প প্রতিষ্ঠান। আমাদের আজকের প্রতিবেদনে এরকম একজন সফল উদ্যোক্তার সাফল্যের কথা আমরা তুলে ধরব। মৎস্য সেক্টরে অনেকেই সেই সফল মানুষটির নাম আপনারা শুনেছেন, যিনি 2003 সালে স্নাতক ডিগ্রি অর্জন করে নিজেকে পুরোপুরি মৎস্য চাষী তৈরি করেছেন। তিনি হলেন ময়মনসিংহের ফুলপুরে বালিয়ার রিফাত আহমেদ। 35 বছরের যুবক রিফাত বাবার সঙ্গে মাছ চাষের সঙ্গে থাকতেন বালক বয়স থেকেই। বাবা বালিয়াদির প্রগতিশীল মৎস্য চাষী হেলাল উদ্দিন। 38 বছর ধরে মৎস্য চাষে সম্পৃক্ত হেলাল উদ্দিন। 1984 সালে বাড়ির পাশের হাই স্কুলের পরিত্যক্ত একটি পুকুর লিজ নিয়ে শুরু করেছিলেন মাছের চাষ হেলাল উদ্দিন। সেই সময় হেলাল উদ্দিন পুকুরে গলদা চিংড়ি চাষ শুরু করেছিলেন। পরপর কয়েক বছর চিংড়ি চাষ করে বেশ লাভবান হচ্ছিলেন হেলাল উদ্দিন। কিন্তু সেই সময় পুকুরে গলদা চিংড়ি প্রযুক্তি নিয়ে খুব একটা এগোতে পারেননি হেলাল উদ্দিন। চিংড়ি চাষে লোকসান গুনিয়েও তখন হাল ছাড়েননি হেলাল উদ্দিন। সময়টা ছিল 1990 সাল। মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহে পুকুরে পাঙ্গাস চাষ শুরু হলো ব্যাপকভাবে। এগিয়ে এলেন হেলাল উদ্দিন। সে বছর বেশ কিছু নতুন পুকুর যুক্ত করে মৎস্য গবেষণা পরামর্শে পাঙ্গাস, থাইকই ইত্যাদি বাণিজ্যিক চাষ এবং হ্যাচারিতে রেণু উৎপাদন শুরু করলেন হেলাল উদ্দিন। তারপর থেকেই আমূল পরিবর্তন হলো হেলাল উদ্দিনের। বছর বছর খামারে অবয়ব বাড়তে থাকে। সেই সময় স্কুল পড়ুয়া রিফাত বাবার সঙ্গে সারাক্ষণ থাকতেন মৎস্য খামারে। সেই হলো শুরু। সে থেকে বাবার কাছে প্রেরণা পেয়েছিলেন আজকের তরুণ উদ্যোক্তা রিফাত আহমেদ। দৌলত মৎস্য খামার ও হ্যাচারি নামের এই প্রতিষ্ঠানের আজকের বিশালত্বের মূল হিসাবে বলা যায় হেলাল উদ্দিনের প্রচেষ্টা আর রিফাতের বালক বয়স থেকেই মৎস্য চাষে একাগ্রতা। বর্তমানে খামারের পুকুরের সংখ্যা 105টি, যেখানে 20টি পুকুরে নানা প্রজাতির মাছের ব্রুড পালন করা হয়। 10টি পুকুরে হ্যাচারির উৎপাদিত রেণুপোনা নার্সিং করা হয়। 12টি পুকুরে বিলুপ্ত প্রজাতির মাছের চাষ এবং 4টি পুকুরে কালার ফিশের বাণিজ্যিক চাষ করা হচ্ছে। সেই সঙ্গে 12টি প্রজাতির কালচার পুকুর হিসেবে 38টি পুকুর ব্যবহার করা হচ্ছে। একজন তরুণ উদ্যোক্তার এই আধুনিকতার মৎস্য খামারটি ফুলপুর তথা বৃহত্তর ময়মনসিংহের জেলায় এখন একটি দৃষ্টান্ত। দর্শক মণ্ডলী, আমরা প্রতিবেদনের বিভিন্ন পর্যায়ে আমরা কথা বলবো রিফাতের সঙ্গে, কিন্তু শুরুতেই পিছনে গল্প শুনতে চাই রিফাতের বাবা হেলাল উদ্দিনের কাছ থেকে। 83 সালে আমি একটা পুকুর লিজ নিই। একটা পুকুর আর লিজ নেওয়া পুকুর চাষ করতে গেলে এটা অবশ্যই বাণিজ্যিকভাবে করতে হবে। খাওয়ার জন্য তো লিজ নেওয়া না। এই পুকুরটা আমার এখন পর্যন্ত আমার কাছে আছে, আমার কাছে লিজই আছে, এখানে আছে। জি, আচ্ছা। এর থেকে আমার শুরু। মাঝে একটু রিফাত যখন ছোট ছিল তখন তো আমার হাল ধরে ছিল না, তারপরে আমি অনেক নিচের দিকে চলে গেছিলাম এবং চড়া উত্তর পার হয়ে রিফাত বড় হয়ে গেলে তারপরে আমার পিছনের দিকে চালাইছি। এখন যে পর্যায়টা আসছে এই দৌলত হ্যাচারি বাপের খামারটা, আপনি কি এখন আশা আপনার পূর্ণ হয়েছে? হ্যাঁ, অনেক। আমার ছেলেকে আমাদের বাইরে, আমাদের ফ্যামিলির সবাই বাইরে থাকে, আমার ছেলেকে নিয়ে যেতে চাইছিল, তো এখন ওদের চেয়ে আমি অনেক ভালো হয়েছি। একটু শুনতে চাই, আগে আদিকালের মাছ চাষ, আদিকালের হ্যাচারি, এখনকার হ্যাচারি পার্থক্যটা কি? আপনি তো অনেক কিছু দেখেছেন। পার্থক্য তো এখন বিজ্ঞানের যুগ, এখন তো জ্ঞানে আসছে। আগে তো আমরা মাছ নদী থেকে নিয়ে পনানা নদী থেকে সংগ্রহ করা ছাড়া কোনো উপায় ছিল না। আর এখন তো আমরা সব টেকনোলজি, আধুনিক যুগ, সব কিছুই বিজ্ঞান থাকে। এখন কি আপনার সেই আদি যুগের আপনার ধারণা, আপনার জ্ঞানটা কি নতুনের সাথে মিলে? কারণ মিলানো যায়। আগে তো শুধু যে গোবরের উপরে আর চুনের উপরে এগুলো কাজ, এখন তো এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছে। আগে তো নদী থেকে পুরো নিয়ে আসতেন বাইকে, মাথায় করে মানুষ বিক্রি করতে, এখন হ্যাচারি দিয়ে যাচ্ছেন। আদিকালে যে প্রযুক্তি ছিল আপনি নিজ চোখে দেখেছেন, যে হাড়ি নিয়ে পোনা বিক্রি করতেছে, এখন তো ওই মাছটাই তো আমরা সংগ্রহ করে ছাড়ছি ওই সময়। হ্যাঁ, আর এখন তো অনেক পরিবর্তন, এখনও অনেক পরিবর্তন।
রিফাত আহমেদ, সাম্প্রতিক সময়ে তরুণ উদ্যোক্তাদের মধ্যে আপনার নাম আমরা খুব জোরে সোরে শুনতে পাই এবং এটাও শুনতে পাই যে ময়মনসিংহ অঞ্চলে বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ করে আপনার সফলতা অর্জন করেছেন। একটু প্রেক্ষাপট শুনতে চাই, কিভাবে শুরু করলেন এবং অর্জনের কোন পর্যায়ে এখন? জি, পড়াশোনা আমি জেনারেল থেকে আপনার গ্রাজুয়েশন সম্পন্ন করছি। কোন সালের কথা? এটা আপনার 2003-এর কথা। কখন থেকে শুরু করলেন আব্বার সঙ্গে? আব্বার সঙ্গে আসলে জন্মের পর থেকেই মাছ চাষের সাথে সম্পৃক্ত, দেখে দেখে হাতে কলমে মাছ চাষের সাথে সম্পৃক্ত। তো 84 পর থেকে আব্বা যখন টুকটাক করে মাছের সাথে চলাফেরা আছে, ওই সময় থেকে মাছের সময় কাটানো আর কি। তো আমরা চিংড়িতে চলে আসছি 1996 থেকে। তখন কি চিংড়ি পোনা উৎপাদন হতো নাকি আপনারা চিংড়ি পালন করতেন? না, চিংড়ি পালন করতাম আমরা, গলদা চিংড়ি পালন করতাম। বিভিন্ন হ্যাচারি থেকে আপনার আনতাম, তখন বিএফআরআই করতো, বিএফআরআই থেকে আনতাম। আপনার সাতক্ষীরা অঞ্চল থেকে কিছু মাছ আনতাম, এইদিকে টাঙ্গাইলের কিছু ছোট ছোট হ্যাচারি। ময়মনসিংহ অঞ্চলে তো এই গলদা চিংড়ি বাণিজ্যিক চাষ খুব একটা না, ওই সময় খুব একটা, কিন্তু ওয়ার্ল্ড ফিশ তখন চিংড়ি নিয়ে কাজ করতো, ওদের সাথে কাজ করা, ওদের হাতে হাত রেখে চলা আর কি। এরপরে হচ্ছে 96 থেকে 2004 পর্যন্ত বেশ ভালোভাবে আমরা চিংড়ি চাষ করছি। এখন মাঝখানে হচ্ছে 2003 থেকে যখন কই চলে আসলো, ক্যাটফিশটা জনপ্রিয় হওয়া শুরু করলো, তখন আস্তে আস্তে আমরা থাই কই শুরু করি। পরে আবার আস্তে আস্তে আপনার ভিয়েতনাম কই চলে আসলো, সাথে আপনার শিং মাছ চলে আসলো, মাগুর, ক্যাটফিশ মোটামুটি জনপ্রিয় হওয়া শুরু করলো। তখন আস্তে আস্তে চিংড়ি থেকে সরে যাওয়ার পরে বিগত 2 বছর ধরে আবার চিংড়িতে গেলাম। আচ্ছা, আপনার সঙ্গে বিভিন্ন সময় কথা বলবো, চলুন আমরা আপনার খামারটা ঘুরে দেখি, তারপর আপনি মাঝে মাঝে। শুনছিলেন এই খামারের ঘোরার কথা, যার যাত্রা শুরু হয়েছিল মাত্র একটি পুকুর নিয়ে। এবার আমরা যুক্ত হব রিফাত আহমেদের সঙ্গে, শুরুতেই রানী মাছের পুকুরে। আমি 105টা পুকুর, এখন আমার কালচার নার্সিং মিলে 105টা পুকুর আছে। তার ভিতরে এই পুকুরটাতে আমরা রানী মাছের ব্রোড এবং রাখছি, এটা এখন দেখাবো আপনাদের। রানী মাছ কি প্রচলিত না? না, রানী মাছটা আমরা এবছরই শুরু করতে যাচ্ছি, সামনের বছর হয়তো ব্যাপকভাবে আমরা প্রোডাকশনে যাইতে পারবো। এবছর আমরা কালচার শুরু করছি। কয়টা পুকুরে রানী করছেন? রানী আমরা আপাতত 3টা পুকুরে আছে, তার ভিতরে এটা একটা। রানী মাছটা তো অন্যান্য নামে পরিচিত আমাদের দেশে। হ্যাঁ, রানী মাছটা বেতচাঙ্গি নামে পরিচিত। রানী মাছ সারা দেশেই চিনে রানী মাছ বলতে। রিফাত, এগুলো তো বাজারে তেমন পাওয়া যায় না। না, এগুলো আসলে তো নদীর না হাওর? এগুলা নদী এবং হাওর অঞ্চলে পাওয়া যায় এবং খুবই বিলুপ্ত প্রজাতির মাছ। এইটা নিয়ে আসলে কাজ এখন পর্যন্ত। আপনি কেন মনে করলেন যে এই রানী মাছ নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, কালচার করতে হবে? কেন রানী মাছটা? প্রথম কথা হচ্ছে রানী মাছটা খুবই সুস্বাদু একটা মাছ এবং বিলুপ্ত প্রায় মাছ। আমি যেহেতু নদীর মাছগুলা নিয়ে গ্রোথ তো খুব কম। না, গ্রোথ কম আমি মনে করি না, গ্রোথ কম। এটা যেহেতু যখন আমরা কমার্শিয়াল চাষে চলে আসবে, এটা গ্রোথটা ঠিক হয়ে যাবে। এটা কি মা মাছ? না, এটা মা মাছ। এটা হচ্ছে এই যে মা মাছটা, এই একটা মা মাছ এখানে, এখান থেকে ব্রিডিং করবেন? হ্যাঁ, এখান থেকে আমরা এটা ব্রিডিং আমরা এবছর সাকসেস কিছু হইছি। এটা সাকসেস মেথডটা একটা জটিল প্রক্রিয়া, এই কিছু হইছি। ইনশাআল্লাহ সামনের বছর থেকে এটা ব্যাপকভাবে সারা দেশে চলে যাবে। এটার একটা বড় গুণ হচ্ছে এটা বাজার মার্কেট প্রাইস অনেক ভালো, 1000 টাকার কাছাকাছি বাজার সবসময়। আর হচ্ছে খেতে খুবই সুস্বাদু। কত বড় হলে মার্কেটিং সাইজ হয়? এটা মার্কেট সাধারণত 50 থেকে 60 কেজি মার্কেট চলে আসবে, 5 থেকে 6 মাসে এটা চলে আসবে 50 থেকে 60টায়। আমরা 2 বছর গবেষণা করে এটাই পাইছি। আপনি কি এটাকে বাণিজ্যিক চাষ করার জন্য কোনো সুপারিশ করবেন বা কোনো মেথড তৈরি করবেন বা আপনি চেষ্টা করছেন করার জন্য? এটা বাণিজ্যিক চাষ অবশ্যই হবে বাংলাদেশে। এটা আগামী বছর থেকে আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবো বলে আমরা আশা করি। হ্যাঁ, আমাদের কাছে পোনা পাওয়া যাবে। আমরা এরপরে কোন অংশ দেখব? আমরা দেখলাম রানী দেখলাম। হ্যাঁ, রানী মাছের পরে দুর্লভ প্রজাতি দেখতে পাচ্ছি। এরপর কি দেখাবেন? রানী মাছের পরে আমরা যাব হচ্ছে আমরা চিংড়ি দেখাবো। চিংড়ি এখন তো বড় হয়নি না? না, চিংড়িটা এখন তো নার্সিং অবস্থায় আছে। এগুলা হচ্ছে এই যে এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এগুলো হচ্ছে কুমিল্লা বরেন্দ্র ভূমি থেকে আমরা সংগ্রহ করছি। এটা পিএল আনছি। এটা এখন 1 কেজি? এটা এখন 1 কেজি অনেকগুলো, 40-50টা হয়ে যাবে। এটা হচ্ছে 1 কেজি কখন আপনি কি সেল করবেন? এটা 10টা হলে সেল করব আমরা, মার্কেটে দেবো 10টায় হলে।
এই তো গলদা চিংড়ি পোনা। হ্যাঁ, গলদা চিংড়ি পোনা কি নদী অন্যান্য নদীতে পাওয়া যায়? হ্যাঁ, নদীতে তো পাওয়া যায়, হ্যাচারি এবং নদী দুইটাতেই পাওয়া যায়। আপনি হ্যাচারিগুলো সংগ্রহ করেননি কেন? হ্যাচারিগুলোতে আসলে কিছু সমস্যা আছে, হ্যাচারিগুলোর ভাইরাসের সমস্যা আছে, কিছু ইনব্রিডিং এর সমস্যা আছে। এই জন্য নদী থেকে প্রাকৃতিক পোনাটা হইলে এদের গ্রোথ ভালো থাকে। আপনি তো গত 2 বছর ধরেই করতেছেন। হ্যাঁ, আগেও মাঝখানে গ্যাপ ছিল। তো এবারের রেজাল্ট ফলাফল কেমন পাচ্ছেন? খুবই ভালো। এই বছরের রেজাল্ট দেখে আমি নিজে আসলে অভিভূত আর কি। এই মাছটা দেখেন, এটা আপনার 2000 কেজি থেকে 50 কেজি চলে আসছে 1 মাস 11 দিন, জাস্ট একটু। আপনি কি প্রাকৃতিক খাবার খাওয়ান নাকি? না, আমি প্রাকৃতিক খাবারও যেমন দেই, আর হচ্ছে আমরা ফিডিংও করাই, দুইটাই চলে। এই হ্যাচারি পোনা এবং এই যে আপনি প্লাবন ভূমি থেকে যে সংগ্রহ করছেন, তার মধ্যে পার্থক্য কিছু খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, প্লাবন ভূমির পোনাগুলা গ্রোথ ভালো, এক কথায় গ্রোথ ভালো। পোনা উৎপাদন করার পরিকল্পনা করছেন হ্যাচারিতে? আমার খুব শখ আমি চিংড়ির একটা হ্যাচারি ময়মনসিংহ অঞ্চলে গড়ে তুলি, কারণ ময়মনসিংহ অঞ্চলের মাটি আমরা যখন আগেও করছি, এখনো দেখতেছি ময়মনসিংহ অঞ্চলের মাটি কিন্তু চিংড়ি চাষের জন্য উপযোগী মাটি আমার কাছে মনে হয় আর কি। আমার খুব ইচ্ছা আর কি, যদি আমরা টেকনোলজির সাপোর্টটা আমাদেরকে কেউ দেয়, আমরা ময়মনসিংহ অঞ্চলে বিএফআরআই কি সাপোর্ট দিতে পারে না? যদি তারা আন্তরিক হয় অবশ্যই সাপোর্ট দিতে পারে, কারণ বিএফআরআই চিংড়ির পোনা আগে আমরা দেখতাম জলীয় আমনের জমিতে প্রচুর গলদা চিংড়ি পাওয়া যেত, কিন্তু এখন সেটা একেবারে হারিয়ে গেছে। আমাদের নদীগুলোতে অনেক চিংড়ি অনেক সময় পাওয়া যেত, এখন কোনো চিংড়িই নাই, একটা আমি দেখি নাই যে কোনো নদীর চিংড়ি আসতে, হারিয়ে গেছে এগুলা। এখন আমরা আপনার রানীমা দেখলাম, চিংড়ি দেখলাম অনেক। এবার আমরা কি দেখাবেন আমাদের? এই বছর এখন আমি দেখাবো, আমরা মাগুরগুলা দেখাবো, ক্যাটফিশ, পাবদা দেখাবো। এটা হচ্ছে পাবদা এবং শিংয়ের মিশ্র কালচার। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে লাভজনক কালচারটা হচ্ছে পাবদা এবং শিং, দুইটা একসাথে মিক্সড কালচার। এটা গ্রোথ কি দুইটাই আশেপাশে? হ্যাঁ, দুইটাই ফার্স্ট ক্লাস গ্রোথ, এবং এটা 4 মাসের কালচার হয়। পাবদাটা 4 মাসে আপনার 30 থেকে একই সময়, হ্যাঁ একই সময় 30 থেকে 35টা কেজি আসে, এবং শিংটা হচ্ছে একই সময়ে আপনার 20টার আশেপাশে কেজি আসে। যখন হারভেস্ট করবেন তখন কি শিং আগে করতেন না পাবদা আগে করতেন? না, দুইটাই একসাথে সেম বয়সে এজে দিতে হবে। সেম এজে দিলে আপনার পাবদার গুলশাটা আপনার ভালো চলে আসবে আর কি। কালচার কতদিন লাগে এটা এখন 4 মাসে চলে আসছে। এই মাসটা অনেক সময় লাগতো, এখন টেকনোলজি ফাস্ট হওয়ার কারণে এটা আপনার আস্তে আস্তে 4 মাসে কয়টাতে আপনার 4 মাসে পাবদা আপনার 30 থেকে 35 এর ভিতরে থাকবে, আর শিং যেটা আছে এটা হচ্ছে 20 থেকে 25 এর ভিতরে থাকবে, এবং ওইটাই স্ট্যান্ডার্ড সাইজ মার্কেটে যাওয়ার জন্য। আপনার চমৎকার খামার আমরা দেখলাম, আপনার বিভিন্ন অংশ দেখলাম, আপনার সবকিছু বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে, চাকরি বাদ দিয়ে এই কৃষি খামারে যুক্ত হয়েছেন, কৃষি ব্যবসা যুক্ত। সফলতা কতদিন পর যাক এমন অর্জন হলো? কিন্তু চাকরি বাকরি বাদ দিয়ে যখন আমরা শুরু করলাম, এখন আমরা চাকরি দিচ্ছেন। হ্যাঁ, প্রচুর লোকজন আমার এখানে কাজ করে, শুধু কাজ করে না, আমার হাত দিয়ে সারা দেশে। আপনার হাত দিয়ে কতগুলো খামার তৈরি হয়েছে? আমার হাত দিয়ে, আমার হিসাব যেগুলা করা আছে, এগুলা 100-র উপরে খামারই আমার হাত দিয়ে আছে, যেগুলো আমার দেখা দেখি, আমার হাত দিয়ে, আমার পরামর্শ দিয়ে, আমার এই দীর্ঘ দিনের মোটামুটি 20-25 বছরের যে অভিজ্ঞতা আছে, এইটা দিয়ে যে লোকটা আমার একটা খামারি সে উঠে যাক, সে সফল হয়ে যাক, এটা চেষ্টা করি আমরা। তো 36 বছর অর্জন কি? 36 বছর অর্জন হচ্ছে মাছ আমার সাথে কথা বলে। একটা অর্জন যেমন হচ্ছে যে মাছ পুকুরের আশেপাশে যখন যাই, মাছের কথা আমি শুনতে পারি, পানি কি বলতেছে এটা শুনতে পারি, জাস্ট একটু করে। পানি কেমন করে কথা বলে? পানির দিকে তাকাইলে, পানির মুখটা দেখলে বোঝা যাবে পানির অবস্থাটা কি। মানে তাদের সাথে একাত্ম হয়ে গেছে। হ্যাঁ, পানি মাছ কি চায়, পানির মাছ এখন কি অবস্থা তাদের, এটা আমরা বুঝতে পারি। মাছের অসুখ বিসুখ হলে কারোর সাথে কথা বলে ওরা? হ্যাঁ, নিশ্চিত। আমি পুকুর পাড়ে গেলেই মাছ আমার চোখে পড়বেই যে একটা মাছের এই সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা করা দরকার। এইটা একটা চাষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাছ যেহেতু একটা প্রাণী, এটা ডিজিজ তো আসবেই, আসাই স্বাভাবিক। এখন যদি এটা বুঝতে গেলে, এত বড় অভিজ্ঞতা অর্জন করলেন, এটা কি করে সম্ভব হলো? এইটা ওই যে মাছের সাথে থাকতে থাকতে সম্ভব হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এক বাক্যে শুনতে চাই যে সব মিলিয়ে রিফাদের আয় কত বাৎসরিক মৎস্য খাত থেকে, তাহলে আয় ব্যয়ের হিসাবটা তো এটা আপেক্ষিক, যদিও
হ্যাঁ, তারপর একটা তারপরেও rough steady। তারপরেও আমার বছরে আপনার 2 কোটি থেকে 2.5 কোটি টাকা প্রতি বছর লাভ আমি করতে পারি। কিন্তু একটা বিষয় তো জানি যে আপনার কৃষিতে তো বিদ্যুৎ রেটটা এটা অনেক কম। মৎস্য খাতে কি বিদ্যুতের একই রকম কমানো নাকি বাণিজ্যিক ধরা হয়? আমাদের বর্তমান অবস্থা, বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সারা বাংলাদেশে মোটামুটি 50 লক্ষ লোক এই মাছ চাষের সাথে সরাসরি সম্পৃক্ত, কিন্তু আমাদের আশেপাশে কিছু দেশ আছে যেমন মালয়েশিয়াতে বলে, এরা হচ্ছে ফিশারিজ সেক্টরে হচ্ছে বিদ্যুৎটা ফ্রি দিচ্ছে। ভিয়েতনামে বিদ্যুৎটা একেবারে ফ্রি দিচ্ছে ওরা, কিন্তু ফিশারির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এখনকার বিদ্যুতের অবস্থাটা। এটা আমাদের সবচেয়ে বড় দাবিটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননী আমরা বলি যাকে, বঙ্গবন্ধু কন্যা অনেকেই বলে, আমরা বলি বঙ্গবন্ধু জননী। এই বঙ্গবন্ধু জননী আমাদের নিশ্চয়ই আশাহত করবেন না। আমরা চাই, আমরা সারা বাংলাদেশের মাছ চাষিরা যারা আছে আমরা সবাই চাই যে আমার ফিশারির জন্য বিদ্যুৎটা আমাদের কৃষি আওতায় আনা হয়। আমরা খুবই কষ্টের ভিতরে আছি এটা নিয়ে। রিফাত, আপনার সফল ঘটনা শুনলাম এবং চমৎকার অনেক কথা বলেছেন এবং হাজার হাজার তরুণ কিন্তু এখন মৎস্য চাষে সম্পৃক্ত। অনেক লোক আমাদের এই অনুষ্ঠান মধ্য দিয়ে সেই সমস্ত হাজার তরুণদের জন্য উদ্যোগের জন্য আপনার কি আপনার পরামর্শ কি, আপনার সুপারিশ কি? নতুন উদ্যোক্তাদের প্রথমে বলি, আপনি হচ্ছে প্রথমে 10টা সফল খামার দেখবেন, 10টা ব্যর্থ খামার যেগুলো আছে ঝরে যাচ্ছে এদেরকে দেখবেন। আপনার খামারে কি তরুণ উদ্যোক্তা আসে দেখা? আমার খামারে সারা দেশ থেকে লোকজন আসে। যেন রিফাত, আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকারভাবে আপনার অর্জন, আপনার স্বপ্ন, আপনার কারিগরি দিক কথা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আমরা কথা বলছিলাম সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে কয়েকজন তরুণ উদ্যোক্তার কথা আমরা শুনি মৎস্য চাষে, তার মধ্যে ময়মনসিংহ তারাগঞ্জ অঞ্চলের রিফাত একজন উল্লেখযোগ্য ব্যক্তি, যিনি ইতিমধ্যেই যে সফল হয়েছেন বিভিন্ন মৎস্য চাষে এবং অনেক নতুন নতুন গবেষণা করছেন ওনার এই মৎস্য খামারে এবং অনেক হ্যাচারি তৈরি করেছেন। অনেক দুর্লভ প্রজাতির মাছ উনি চাষ করেন। আমরা আজকে দেখলাম অনেক প্রজাতি যেগুলো উনি চাষ করেছেন বাংলাদেশের আগামী দিনে বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করতে চান।